বাইরে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। কড়কড় শব্দে বাজ পড়ার আওয়াজে রায়চৌধুরী বাড়ির বসার ঘর একেবারে কেঁপে ওঠে। এমন সময় নরম সোফায় বসে কফিতে চুমুক দেয় তিথির শাশুড়ি মা প্রভাবতী দেবী। সামনে খাতা কলম নিয়ে হিসাব করতে বসে বাড়ির বড় ছেলে অসীম। এমন সময় বাড়ির ছোট বউ তিথি রান্নাবান্না শেষ করে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে ঘরে আসে। মা, রাতের রান্না হয়ে গেছে। আজকে আবার যা বৃষ্টি শুরু হলো, পুকুরে জলটা বুঝি বারান্দায় এসে পৌঁছাবে। কি ব্যাপার, আপনারা অনেকক্ষণ থেকে দেখছি কি যেন হিসাব করছেন। জল বারান্দায় উঠুক আর ছাদেই উঠুক, তাতে তোমার কি? তুমি রান্না বান্না করছো করো, সংসারের আসল চিন্তা তোমাকে করতে হবে না। যাও, অসীমের জন্য আর এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। এসব হিসাব কিতাব তুমি বুঝবে না। মা ঠিকই বলেছেন তিথি, বাইরের জল কত দূর উঠলো তা নিয়ে না ভেবে দেখো ঘরে কতদিনের রেশন আছে। এই যে আকাশ ভাঙা বৃষ্টি দেখছো না, এটা শুধু জল নয়, এটা আমাদের জন্য টাকার বর্ষণ হচ্ছে। সারাটা বছর আমরা তো এই বর্ষাকালের জন্যই অপেক্ষা করে থাকি। বড় ভাসুরের মুখে এমন কথা শুনি তিথি একেবারে আকাশ থেকে পড়ে। আসলে তিথির এক অত্যন্ত লোভী নিষ্ঠুর পরিবারে বিয়ে হয়। চৌধুরী বাড়ির লোকেরা বর্ষাকালে বাজার থেকে সমস্ত রেশনপত্র কিনে বাড়িতে মজুত করে রাখে। লোভ এবং অর্থ লালসায় পড়েই তারা এরকম কাজ করে থাকে। কিন্তু সেই ব্যাপারে তিথি এখনো পর্যন্ত কিছুই জানে না। কি টাকা বর্ষণ মানে? বুঝতে পারলাম না দাদা। এমন সময় দোতলা থেকে ফর্দ হাতে গটগট করে নেমে আসে অসীমের ছোট ভাই, অর্থাৎ তিথির স্বামী অনিমেষ। কি আবার বুঝতে পারলে না? আরে বাবা, প্রতি বছরের মতো এবারও বর্ষায় গোটা নিচু এলাকা ডুবে যাবে। চাল ডাল তেল আলুর দাম বাজারে আগুন হয়ে যাবে। সাধারণ মানুষ না খেতে পেয়ে মরবে। আর তখনই ময়দানে নামবে এই রায়চৌধুরী পরিবার, বুঝেছো? অনিমেষের কথা শুনে তিথির খুব খারাপ লাগে। তুমি কি বলছো অনিমেষ? মানুষ না খেয়ে মরবে আর তোমরা বাড়িতে রেশন মজুত করে রাখবে? থামবে তুমি তিথি, গরিব ঘরের মেয়ে তো, তাই চিন্তা ভাবনাগুলো ছোট লোকের মতো রয়ে গেল। আরে মূর্খ, বাজার যখন চড়া থাকবে তখন আমরা সস্তায় কিনে রাখা চাল ডাল দ্বিগুণ ত্রিগুণ দামে বিক্রি করব। একে ব্যবসা বলে, বুঝলে? মহাজনী ব্যবসা। আমরা এই বর্ষাকাল জুড়ে রেশন মজুত করে ব্যবসা চালাই। কিন্তু মা, বন্যার সময় মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। আর আপনারা আগে থেকে রেশন সব আটকে রেখে কাল্পনিক অভাব তৈরি করবেন। গরিব মানুষগুলো এত টাকা কোথায় পাবে? তিথির কথা শুনে তার পরিবারের লোকেরা খুব রেগে যায়। তিথি, তুমি আমাদের জ্ঞান দিও না। বাবা বেঁচে থাকতে এই নিয়ম চালু করেছিলেন, আজ আমরা তা সামলাচ্ছি। কাল সকালে 3-4 লরি চাল আটা তেল আর আলো আসবে, ওগুলো পেছনের বড় গোদাম ঘরে তোলা হবে। আর খবরদার, তুমি কিন্তু এই নিয়ে পাড়ার কারোর সাথে একটা শব্দ উচ্চারণ করবে না বলে দিলাম। এভাবেই বাড়ির লোকেরা ধমক দিয়ে তিথির মুখ বন্ধ করে দেয়। পরের দিন ভোরবেলা ভারী বৃষ্টির মধ্যেই রায়চৌধুরী বাড়ির পেছনে দরজায় 3টি বড় লরি এসে দাঁড়ায়। কুলিরা বস্তা বস্তা চাল এবং তেলের টিন নামিয়ে গুদামে সাজাতে থাকে। এমন সময় বৃষ্টিতে ভিজে কাদামাখা পায়ে সেখানে এসে দাঁড়ায় তিথির বৃদ্ধ বাবা দেবেন বাবু। কিন্তু এমন সময় তিথির পরিবারের লোকেরা সবাই রেশন মজুত করতেই ব্যস্ত থাকে। ওই যে ওই 2 নম্বর চালের বস্তাগুলো সাবধানে তোল, 1 ফোঁটা জল লাগলে 1000 টাকার ক্ষতি। এমন সময় দেবেন বাবু হাত জোর করে কাঁপতে কাঁপতে বলে, বেআইন দিদি, খুব বিপদে পড়েছি। আমাদের পুরো পঞ্চায়েত এলাকা ভেসে গেছে। ঘরে একটা দানা চাল নেই, বাজারেও কোনো দোকান খোলেনি। শুনলাম আপনাদের গুদামে নাকি অনেক চাল এসেছে। তাই যদি 4 কেজি চাল আর 1 কেজি আটা ধারে দিতেন, তাহলে সামনের মাসে পেনশন পেলেই দিয়ে দিতাম। শোনো কথা, রায়চৌধুরী বাড়ির জামাইয়ের শ্বশুর চলে এসেছে চাল ধার চাইতে। আর ধার শোধ করবে কোন মুখে? ওই কয়েক টাকার পেনশনই। তিথি তখনই রান্নাঘর থেকে দৌড়ে বাইরে আসে। বাবাকে হঠাৎ শ্বশুর বাড়িতে দেখে সে চমকে ওঠে। বাবা, তুমি এই বৃষ্টিতে কিভাবে এলে? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মা, তো ছোট ভাইটা গতকাল থেকে না খেয়ে জ্বর গায়ে শুয়ে আছে। ঘরে ফুটন্ত জলে দেওয়ার মতো একটা ডাল চালের দানাও নেই। শোনো হে বুড়ো, এটা দাতব্য চিকিৎসালয় নয়, বুঝেছো? আমরা লাখ টাকা বিনিয়োগ করে রেশন এনেছি ব্যবসা করার জন্য। কাঁচা টাকা ফেলো আর চাল নিয়ে যাও, হাত পেতে দাঁড়িয়ে লাভ নেই, বুঝেছো? দাদা, আমার বাবা তো আপনারও গুরুজন। 1 কেজি চালের জন্য আপনারা এভাবে অপমান করছেন? আমার গহনা থেকে আপনারা তো সবই নিয়েছেন, সামান্য কয়েক কেজি চাল বাবাকে দিন না। তিথি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। সংসারের নিয়মের বাইরে একটা দানাও যাবে না। শ্বশুর মশাই, আপনি বাড়ি যান, টাকা জোগাড় করে বাজারে দোকান খুললে সেখান থেকে কিনে নেবেন, বুঝেছেন? বেশ, আমার এখানে আসাটাই ভুল হয়ে গেছে। জামাই বাবা জীবন, আমার মেয়েটাকে সুখে রেখো, আমি চলি।
এই বলে দেবেনবাবু চোখে জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে যায়। তিথি আড়ালে গিয়ে অঝরে কাঁদতে থাকে। দেখতে দেখতে এভাবে 1 সপ্তাহ কেটে যায়। দীর্ঘ 1 সপ্তাহ ধরে ভারী বর্ষণ হওয়ায় চারিদিক প্লাবিত হয়ে ওঠে। ওই এলাকার নিচু জায়গা জমি, বাড়িঘর, দোকানপাট সমস্ত কিছু জলের নিচে চলে যায়। রাস্তাঘাটও বন্ধ হয়ে যায়। এর ফলে চারিদিকে তীব্র খাদ্য সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে গ্রামের ভুক্তভোগী রহিম শেখ এবং বুড়ো রামধনবাবু রায়চৌধুরী বাড়ির দরজায় এসে উপস্থিত হয়। বড়বাবু, ঘরে একদম চাল নেই গো। 3 দিন ধরে ছোট বাচ্চা দুটো শুধু জল খেয়ে আছে। দয়া করে কয়েক কেজি চাল আর ডাল আমাদের দিন, আমরা না খেয়ে মারা যাবো। চালটা এখানে যাইতে এসছিস কেন? বাজারে পাচ্ছিস না? না বাবু, বাজারের দোকান সব বন্ধ। আপনার গোদামে তো অনেক চাল আছে, আমাদের ন্যায্য দামে 4 কেজি চাল দিন বাবু। ন্যায্য দাম মানে? বাজারে এখন চালের কেজি 80 টাকা। আমার চালের মান অনেক ভালো, কেজি 125 টাকা পাবি। নিলে নে, না হলে রাস্তা মাপ। চালের দাম শুনে গ্রামের লোকেরা আটকে ওঠে। 125 টাকা? মাফ করুন, বাজারে তো সাধারণ দিনে চাল 40 টাকা কেজি। 125 টাকা আমরা কোথায় পাবো? আমরা তো দিনমজুর, কাজই তো নেই। পাবি না তো না খেয়ে মরবি। আমরা কি এখানে ধর্মশালা খুলে বসেছি? টাকা আনবি, চাল নিবি, টাকা নেই তো কেটে পড় এখান থেকে। এই শুনে গ্রামের লোকেরা কাঁদতে কাঁদতে নিজেদের বাড়িতে ফিরে যায়। আড়াল থেকে সব দেখে তিথির বুকটা কেঁপে ওঠে। তখনই অনিমেষ তিথিকে উদ্দেশ্য করে বলে, দেখলে তো কেমন কেঁদে গেল। কাল দেখবে থালা বাটি ভেজে টাকা নিয়ে ঠিক চাল কিনতে আসবে। অনিমেষ, তোমরা মানুষ তো নাকি বুকের ভেতর তোমাদের পাথর বসানো আছে? বেশি নীতি কথা বলতে এসো না তিথি, নিজের চরকাই তেল দাও, বুঝেছো? সেই রাতে শোয়ার ঘরে তিথি এবং অনিমেষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অন্যদিকে বাইরে বাতাসের গর্জন বেড়েই চলে। আমি তোমার কাছে শেষবারের মতো ভিক্ষা চাইছি অনিমেষ। গুদাম থেকে কয়েক বস্তা চাল অন্তত ওই পরিবারগুলোকে দাও, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে। তোমার নিজের বিবেক কি একটুও সায় দিচ্ছে না এতে? তুমি আবার সেই একই ঘ্যানঘ্যানানি শুরু করলে তিথি। মা আর দাদা যে হিসাবটা করছেন সেটাই সংসারের ভবিষ্যতের জন্য। আমরা এই সুযোগে 5 লক্ষ টাকা লাভ করবো, বুঝেছো? মানুষের পেটে লাথি মেরে অন্ন আটকে রেখে যে টাকা আসবে, তাতে কোনোদিনও শান্তি হবে না। আজ আমার বাবাকে তাড়িয়ে দিলে, কাল ওই গ্রামের মানুষগুলোর কাল কান্না কি তোমাদের ঘুমাতে দেবে? শোনো তিথি, তোমাকে এই বাড়িতে আনা হয়েছে সংসার সামলাতে, আমার পৈতৃক পরিবারের ব্যবসায় বাধা দিতে নয়, বুঝেছো? কাল সকালে আরো বেশি দামে চাল বেচা শুরু হবে। তুমি যদি এতে কোনো রকমের ঝামেলা করেছো, তবে তোমার ওই বাপের বাড়ির সঙ্গে চিরতরে সম্পর্ক শেষ করে দেবো বলে দিলাম। সম্পর্ক তো তোমরা আজ সকালেই শেষ করে দিয়েছো। শুধু মনে রেখো, উপরওয়ালা কিন্তু সব দেখছেন। অন্যায়ের হাড়ি একদিন না একদিন ভাঙবেই। বাজে কথা বন্ধ করে ঘুমাও, কাল অনেক টাকার হিসেব মেলাতে হবে। এই বলে অনিমেষ ঘুমিয়ে পড়ে, কিন্তু তিথির চোখে ঘুম নেই। গ্রামের লোকেদের অসহায় মুখ এবং তাদের কান্না বাড়ি বাড়ি তিথির চোখের সামনে ভেসে ওঠে। দেখতে দেখতে এভাবে রাত 1টা বেজে যায়। বাইরে ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি হয়। বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন। তিথি গোপনে দেয়াল থেকে চাবি চুরি করে গুদাম ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। জানালার ওপারে আগে থেকে দাঁড়িয়ে থাকে রহিম শেখ এবং পাড়ার কয়েকজন যুবক ছেলে। ছোট বৌমা, আপনি এই বৃষ্টিতে রাত দুপুরে এখানে? কথা বলার সময় নেই রহিম কাকা, তোমরা যা বলছি শোনো। ওই গোদামের জানালা দিয়ে আমি বস্তাগুলো বাইরে পাঠাচ্ছি। তোমরা যত পারো বস্তা নিয়ে যাও। বস্তির সব ঘরে ঘরে আর যাদের ঘরে খাবার নেই তাদের মধ্যে বিলিয়ে দাও। কিন্তু ছোট বৌমা, কর্তাবাবু আর বড় বউ যদি জানতে পারে, আপনাকে তো মেরেই ফেলবেন। আমার যা হওয়ার হবে। মানুষ না খেয়ে মরবে আর এই বাড়িতে চাল পচে যাবে, তা আমি হতে দেব না। তোমরা তাড়াতাড়ি করো। এক এক করে প্রায় 30 বস্তা চাল, ডাল এবং আটা তিথি জানালা দিয়ে বার করে দেয়। রহিম কাকা, এই গ্রামের সব মানুষের খাবারের ব্যবস্থা করো, আর আমার বাবাকেও কিছু চাল ডাল পৌঁছে দিও। কাল সকালে যেন কেউ না জানে এই কাজ আমি করেছি। পরের দিন ভোরবেলা চারিদিক আলো হওয়ার আগেই অসীম গুদামের পেছনের দিকটা পরীক্ষা করতে গিয়ে দেখে জানালা খোলা এবং তালা ঝুলছে। সে চিৎকার করে সবাইকে ডেকে তোলে। মা, অনিমেষ, শীঘ্রই নিচে এসো, সর্বনাশ হয়ে গেছে। প্রভাবতী দেবী এবং অনিমেষ দৌড়ে গুদামে আসে। মা, আমাদের গুদাম ঘর থেকে অনেক রেশন চুরি হয়েছে। দেখো ভালো করে, ভেতর থেকে অন্তত 30-40 বস্তা বাঁশকাঠি চাল আর তেল গায়েব হয়ে গেছে। এ কি, কাল রাতে তো সব ঠিকই ছিল, তালাও তো ভাঙা হয়নি, চাবি দিয়ে তালা খোলা হয়েছে। চোর ভেতরে ঢুকলো কিভাবে? এমন সময় প্রভাবতী দেবীর কেমন যেন সন্দেহ হয়। চাবি দিয়ে খোলা মানে? ঘরের লোক ছাড়া চাবি কোথায় পাবে? তিথি, তুমি কাল রাতে কোথায় ছিলে? আমি তো ঘরেই ঘুমাচ্ছিলাম মা। আপনারা তো সবাই চাবির খবর রাখেন, আমি কি করে জানবো? মা, এটা নিশ্চয়ই তিথি কোনো শয়তানি করেছে। কাল ওর বাপের বাড়ি থেকে লোক এসেছিল, নিশ্চয়ই ওই বুড়ো এসে চুরি করে নিয়ে গেছে।
মুখ সামলে কথা বলুন দাদা, আমার বাবা চোর নয়, আমার বাবা কখনো অন্যের চালে হাত দেবে না। সত্যি কথা বল তিথি, চাল কোথায় গেল? তোর বাপের বাড়ি পুলিশ পাঠাবো এখন? এভাবে সবাই মিলে তিথিকে ধমকাতে থাকে। ঠিক তখনই নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে রায়চৌধুরী বাড়ির প্রাঙ্গণে হাঁটু জল উঠে আসে। জল সোজা গোদাম ঘরে ঢুকতে শুরু করে, যা দেখে প্রভাবতী দেবী আতঙ্কে চেঁচিয়ে ওঠে, ওরে অসীম, অনিমেষ, জল ঢুকে গেল রে, চালের বস্তাগুলো তোল, লাখ লাখ টাকার মাল সব ভিজে যাচ্ছে। এই শুনে অনিমেষ এবং অসীম তখনই জলে নেমে রেশনের বস্তাগুলো সরানোর চেষ্টা শুরু করে। সরছে না মা, বস্তা ভিজে ভারী হয়ে গেছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। অহেতুক চেষ্টা করে লাভ নেই দাদা, চোর ধরতেও পুলিশে ফোন করার দরকার নেই, কারণ চাল চুরি হয়নি। যা হয়েছে তা হলো আপনাদের পাপের সোজাসুজি বিচার। তুমি কি বলছো তিথি? তুমি জানো সব? হ্যাঁ আমি জানি, আমি নিজেই চাবি দিয়ে দরজা খুলে চালের বস্তাগুলো ওই অভুক্ত মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বার করে দিয়েছি। কি তুই আমাদের ডোবালি? আমাদের লাখ টাকার মালামাল তুই ভিখারিদের দিয়ে দিলি? কাল সাপ পুষেছিলাম ঘরে, বেরো আমার বাড়ি থেকে। মুখ সামলে কথা বলুন মা, ওরা ভিখারি নয়, ওরা মানুষ। আপনারা মানুষ নামের কলঙ্ক, আমাকে তাড়ানোর দরকার নেই। যে বাড়িতে মানুষের হাহাকারের উপর দাঁড়িয়ে সুখের ইমারত গড়া হয়, সেই বাড়ি আমি নিজেই ত্যাগ করলাম, কিন্তু যাওয়ার আগে দেখে যাই আপনাদের এই রক্তচোষা টাকার অহংকার কিভাবে এক নিমেষে পচে কাদা হয়ে যায়। হঠাৎই বিকট শব্দে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে কাদা জল গুদামের মধ্যে ঢুকে পড়ে। অসীম এবং অনিমেষের চোখের সামনেই বাকি সমস্ত চালের বস্তা কাদা জলে ডুবে পচে নষ্ট হয়ে যায়, যা দেখে আমার চাল, আমার অতগুলো টাকার মাল সব শেষ হয়ে গেল। এমন সময় তারা জলে বসে কাদা মাখা চাল ডালের বস্তা ধরে কেঁদে ওঠে, হে উপরওয়ালা, কি সাজা দিলে তুমি, আমাদের তো সব শেষ হয়ে গেল। এভাবে মুহূর্তের মধ্যেই তিথির শ্বশুরবাড়ির গুদাম ঘরে জমানো সমস্ত রেশনপত্র নষ্ট হয়ে যায়। আর যা দেখে তিথি খুশি হয়ে তখনই তার শ্বশুরবাড়ি ত্যাগ করে সেখান থেকে চলে যায়। চন্দনপুর নামক জায়গায় কল্যাণ মধ্যবিত্ত পরিবারে তার স্ত্রী জ্যোৎস্না এবং তার দুই ছেলে মেয়ে নবনীতা ও কুমারকে নিয়ে বসবাস করত। তার ছেলে কুমারকে যেরকম রাজকুমারের মতো দেখতে ছিল, ঠিক অপরদিকে নবনীতাকে দেখতে তার বিপরীতটাই ছিল। সে রঙে খুবই শ্যামলা বর্ণের ছিল। নবনীতা খুব ছোট ছিল, তাই রঙের পার্থক্য সম্বন্ধে তার বিশেষ কোনো জ্ঞান ছিল না। তার মা জ্যোৎস্না দেবী নবনীতাকে একদমই পছন্দ করত না, তার ফর্সা ছেলেকেই সে ভালোবাসত। এই নবনীতা, আমি কুমারকে নিয়ে মার্কেটে যাচ্ছি, তোর বাবা এলে বলে দিবি, আর পারলে বাড়ির কিছু কাজ করে রাখিস, কারণ বাইরে থেকে এসে আমার কোনো কাজ করতে ভালো লাগে না। জ্যোৎস্না দেবী নবনীতাকে তার সব কাজগুলো বুঝিয়ে দেয়। ঠিক তখনই সেখানে কল্যাণবাবু চলে আসে। ও তাই, তুমি মার্কেটিং এ যাচ্ছ? তা আমি আসিনি বলেই মনে হয় নবনীতাকে রেখে যাচ্ছিলে। এবারে আমি এসে গেছি, তুমি বরং ওকেও সাথে করে নিয়ে যাও, তাহলে ওরও কিছু কেনাকাটা হয়ে যাবে। কল্যাণের কথা শুনে জ্যোৎস্না অবাক হয়ে যায় এবং সে বলে, আরে না না, তার কোনো প্রয়োজন হবে না, আমি বরং আসার সময় ওর জন্য কিছু নিয়ে আসব। আর এমনিতেই ওর গায়ের যা রং, কি পছন্দ করব বলো তো? যেটাই পড়ুক না কেন, ওকে তো আর পরীর মতো দেখাবে না। চুপ করো জ্যোৎস্না, তুমি ভুলে যেও না ওটাও আমাদেরই মেয়ে। আর আমি লক্ষ্য করেছি ওর গায়ের রং শ্যামলা বলে তুমি ওকে কোনোই গুরুত্ব দাও না, ওর সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করো। আর তুমি মা হয়েও ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ করছো। ছি জ্যোৎস্না, ছি। আমাকে অত জ্ঞান দিতে হবে না, আমার যাকে ভালো লাগে তাকেই ভালোবাসি। আর এগুলো বোঝোই যদি, তাহলে আমাকে বলো কেন? তোমার কালো মেয়েকে তুমিই তো নিয়ে যেতে পারতে। এদিকে মেয়ের রং নেই, বাপের হাজারো ঢং আছে। কোন পূর্ণিমায় হয়েছিল কি জানি, পুরো আলকাতরার মতো কালো, সাথে করে নিয়ে যেতেও লজ্জা করে। সরো এবার, পথ ছাড়ো। এগুলো শুনে নবনীতা কেঁদে ফেলে, কারণ তার মা তাকে কখনোই ভালোবাসতো না। আর সেদিনও সে নবনীতাকে সঙ্গে করে না নিয়ে গিয়ে কুমারকে নিয়ে চলে যায়। নবনীতার প্রতি জ্যোৎস্নার এরকম মনোভাব হলেও কল্যাণবাবু নবনীতাকে কখনোই অন্য চোখে দেখেনি, তাই সে বলে, মা তুই তোর মায়ের কথাই কিছু মনে করিস না, আমি আছি তো। তোর মা কেমন তুই জানিস তো, বল। তোকে চিন্তা করতে হবে না, আমি তোকে নিয়ে যাব আর তোর মন পছন্দের জিনিস কিনে দেব, কেমন? নবনীতা এতটাই ছোট ছিল
যে মান অপমানের পার্থক্য সম্বন্ধে সে অজানাই ছিল। তাই বাবার কথাগুলো শুনে সে হাসি মুখে সেখান থেকে চলে যায়। এদিকে জ্যোৎস্না দেবী কুমারকে প্রত্যেকবারের মতো সেদিনও অনেক দামি দামি জামা কাপড় এবং খেলনা কিনে দেয়। পরের দিন কুমার সেগুলো নিয়ে খেলতে শুরু করে। বাচ্চা মেয়ে নবনীতা কিছুই বুঝতো না, তাই সে কুমারকে খেলনা নিয়ে খেলতে দেখে সেখানে এসে খেলনাগুলো নিয়ে খেলতে শুরু করে। এই এই তুই আমার খেলনায় হাত দিবি না, এগুলো মা আমাকে কিনে দিয়েছে। রাখ বলছি, রাখ, আমার খেলনা রেখে দে। ভাই, আমাকেও খেলতে দে না ভাই, আমারও তো তোর সঙ্গে খেলার ইচ্ছা করে। খেলনাগুলো কি সুন্দর। এই এই যে ভাই, এই খেলনাটা একবার আমার হাতে দে না ভাই। না, আমি কিছুই দেব না, আর তোকে সাথে খেলতেও নেব না। তুই কালো, তুই আমার খেলনায় হাত দিলে আমার খেলনাগুলো কালো হয়ে যাবে। এই, তুই রাখবি না তো? ঠিক আছে, আমি এক্ষুনি মাকে গিয়ে বলে আসছি, দাঁড়া। মা, ও মা। এই বলে কুমার জ্যোৎস্না দেবীর কাছে গিয়ে নবনীতার নামে বাড়িয়ে বাড়িয়ে বলে। আসলে কুমার একা একা তার মায়ের ভালোবাসা পেয়ে অনেকটাই পাল্টে গিয়েছিল। মায়ের সঙ্গে সঙ্গে সেও এখন নবনীতাকে পছন্দ করত না। একদিক থেকে দেখতে গেলে নবনীতা বাড়িতে থেকেও যেন একা হয়েছিল, তাই সে মনের দুঃখে কাঁদতে থাকে। তখনই সেখানে জ্যোৎস্না দেবী এসে বলে, এই নবনীতা, তোকে খেলনায় কে হাত দিতে বলেছে? ওগুলো কুমারের খেলনা, তুই জানিস না নাকি? আর মেয়ে হয়েও তোর খেলনা নিয়ে এত খেলার শখ কিসের? এই সব কিছুই ওই লোকটার জন্য হচ্ছে। না, আর আদর দিয়ে মাথায় তুললে হবে না। দাঁড়া, আজ বাড়ি ফিরুক তোর বাবা। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা কানে যাচ্ছে না? যা গিয়ে বাড়ির কাজ কর, যেটা শিখলে কাজে আসবে সেটাই কর। এভাবে সেদিনও জ্যোৎস্না দেবী উল্টোপাল্টা কথা বলে নবনীতাকে বাড়ির কাজ করতে পাঠিয়ে দেয়। প্রত্যেকবারের মতো সেদিনও নবনীতা জল ভর্তি চোখ নিয়ে এবং মন খারাপ করে বাড়ির কাজ করতে শুরু করে। বেশ কিছুক্ষণ কেটে যায়। অবশেষে সন্ধেবেলা কল্যাণবাবু কাজ থেকে বাড়ি ফিরে আসে। দেখো, আমি এই জ্বালা আর সহ্য করতে পারছি না, বুঝেছো? তোমার মেয়ে সারাদিন কুমারের পিছনেই লেগে থাকে। বাড়িতে আমার সামনে তো কিছু বলতে পারে না, স্কুলে গিয়ে ওকে মারধর করে। তুমি এর একটা কিছু ব্যবস্থা করো। আমার ছেলেটা মার খেয়ে খেয়ে কেমন রোগা হয়ে গেছে। এর কুমিরের কান্না থেকে বোঝাই যাচ্ছে এ নিঘাত মনে মনে কিছু একটা পরিকল্পনা করছে। তা শেষ পর্যন্ত দেখাই যাক কি হয়। হ্যাঁ, সে তো জানি, কিন্তু কি করব বলো? ওরা দুজনই তো ছোট। ছোট তাতে কি হয়েছে? ওদের তো আমরা আলাদা করেও পড়াশোনা করাতে পারি। আর এমনিতেও এই সরকারি স্কুলে তেমন পড়াশোনা হয় না। তাই আমি ভাবছি কুমারকে যদি অন্য একটা ভালো বোর্ড স্কুলে দেওয়া যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। একজনকে যখন আলাদা করতেই হবে, তাহলে নবনীতাকেই পাঠাই না, কারণ ওকে নাকি তোমার তো ভালো লাগে না। এই না না, ছি, এসব কি বলছো? আমার কাছে তো দুজনেই সমান, তাই না? আর ও তো মেয়ে, ওর পিছনে এত টাকা খরচ করে কি হবে? সেই তো দুদিন পর শ্বশুর বাড়ি চলে যাবে। তার থেকে কুমারকেই পাঠালে ভালো হবে। এভাবে জ্যোৎস্না দেবী বুঝিয়ে কল্যাণবাবুকে মানিয়ে নেয়। কল্যাণ কুমারকে একটা ভালো বোর্ড স্কুলে ভর্তি করে দেয়। অপরদিকে নবনীতা সরকারি স্কুলেই পড়তে থাকে। সে আগের মতোই বাড়ির কাজও করতে থাকে। নবনীতা হাজার বাধা বিপত্তি সত্ত্বেও ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে থাকে। এদিকে কুমার ভালো স্কুলে পড়লেও মায়ের আদর ও ভালোবাসা পেয়ে তার পড়াশোনা একেবারে শেষ হয়ে যায়। সে খেলার দিকেই বেশি মনোনিবেশ করতে থাকে। বেশ কয়েক মাস কেটে যায়। একদিন জ্যোৎস্না দেবী ও কল্যাণবাবু আসছিল। তখন, আপনারা কি নবনীতার অভিভাবক? মানে নবনীতা কি আপনাদেরই মেয়ে? আমি নবনীতা স্কুলের ম্যাডাম। হ্যাঁ, কেন? নবনীতা কি করেছে? ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওর বাবাকেই বলবেন। ওর হয়ে আমি কোনো কথা শুনতে পারবো না। আরে না না, কথা শোনাতে যাব কেন? আপনার মেয়ে তো একেবারে রত্ন। আপনার মেয়ে খুবই বুদ্ধিমান। ওর প্রতি ভালো করে একটু নজর দিলে ও খুবই ভালো রেজাল্ট করবে। এখন আমি আসছি, আর আপনারা কথাটি কিন্তু মাথায় রাখবেন। এই বলে মালতী ম্যাডাম সেখান থেকে চলে যায়। মালতী ম্যাডামের কথা শুনে কল্যাণবাবু খুবই খুশি হলেও জ্যোৎস্নার মনের মধ্যে একটুও খুশি ছিল না। সে তখনও পর্যন্ত কুমারকে নিয়েই ভেবে যাচ্ছিল।
আর নবনীতা যাতে করে বেশি ভালো রেজাল্ট করতে না পারে সেজন্য জ্যোৎস্না তাকে আরো বেশি বেশি করে বাড়ির কাজ করাতে থাকে। এভাবেই সময় কাটতে থাকে। অবশেষে রেজাল্টের দিন চলে আসে। কল্যাণবাবু ও স্কুলের ম্যাডামদের প্রত্যাশা অনুযায়ী পরীক্ষায় অসাধারণ নম্বর পেয়ে নবনীতা সকলকেই খুশি করে। অন্যদিকে কুমার খুবই বাজে নম্বর পেয়ে ফেল করে এবং জ্যোৎস্না দেবী তার উপরে খুবই রেগে যায়। তোকে এত ভালোবেসে তোর পিছনে এত টাকা খরচ করলাম, আর শেষে কিনা তুই ফেল করলি। আমার আশা ভরসা সব ভেঙে দিলি তুই। আজকে আমি তোকে মেরেই ফেলবো। এই বলে জ্যোৎস্না কুমারকে খুব মারধর করতে থাকে। কান্নার আওয়াজ পেয়ে কল্যাণবাবু সেখানে আসে। এ কি করছো তুমি? তুমি মারছো কেন? এ তোর দোষ কোথায়? এই সব কিছুই তো তোমার জন্যই হয়েছে। ও ফর্সা বলে তুমি শুধু ওকেই ভালোবাসতে। ও অন্যায় করলেও কিছু বলতে না, আর তোমার এই আদরের জন্যই ওর আজ এই অবস্থা, বুঝেছো? আর এসব বাদ দাও, নবনীতার স্কুলের অনুষ্ঠানে আজ আমাদের যেতে বলেছে, চলো। তারা সেখান থেকে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা স্কুলে পৌঁছালে তাদের দুজনকে স্টেজে ডেকে খুবই সম্মানিত করা হয়। নবনীতার মেধার জন্য তাকে পুরস্কার দিয়ে অভিনন্দন জানানো হয় এবং তাকে কিছু বলার জন্য বলা হয়। বলো না, বলো, কোনো ভয় নেই। আজকে তোমার খুশির দিন, তোমার যা ইচ্ছা তুমি তাই বলো। আমার আজকে কিছুই বলার নেই, শুধু একটা কথাই বলবো। আমার এই রেজাল্টের পেছনে শুধু আমার মায়েরই অবদান আছে। উনি যেভাবেই হোক না কেন আমাকে সাহায্য করেছেন, আর ওনার জন্যই আমি এই সম্মানের অধিকারী হয়েছি। আসলে নবনীতা যে কি বলতে চাইছে সেটা কেউই বুঝতে না পারলেও তার মা জ্যোৎস্না দেবী ঠিকই বুঝেছিল। সবকিছু জানা সত্ত্বেও নবনীতা তার প্রতি শ্রদ্ধা দেখে এবং সকলের কাছ থেকে এরকম সম্মান পেয়ে জ্যোৎস্না দেবী খুবই খুশি হয়। তারা বাড়ি ফিরে আসার পর, নবনীতা, মা তুই আমাকে ক্ষমা করে দে। আমি এতদিন তুই কালো বলে তোকে অনেক অপমান করেছি। আমি ভুলেই গেছিলাম রে যে তুই আমারই তো মেয়ে, কিন্তু আজ তোর জন্যই আমরা এত সম্মান পেলাম। তুই সত্যি আমাদের গর্ব, আমাদের অহংকার। আসলে গায়ের রং যে কোনো মানুষের পরিচয় হতে পারে না, সেটা তুই আজকে দেখিয়ে দিলি মা। জ্যোৎস্না দেবী এভাবেই সেদিন কল্যাণবাবু এবং তার মেয়ের কাছে ক্ষমা চায়। কল্যাণবাবু তাকে ক্ষমা করে দেয়। জ্যোৎস্না দেবী নবনীতাকে মেয়ের মতো করেই ভালোবাসতে থাকে এবং তারা সুখে শান্তিতে বসবাস করে।